নমস্কার। বলতে চাই আঙিনায় সাহিত্য থেকে জীবন পর্ব ৩ থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি ভালো আছেন, আপনি ভালো থাকুন, এটাই আমার কাম্য। চলুন আজকের আলোচনায় যাওয়া যাক। সাহিত্য আমাদের চাকরি দেয় না, এই কথাটি রূঢ় শোনালেও এই কথাটি এক অর্থে কিন্তু সত্যি। যদি আমরা ইন্টারভিউ বোর্ডে গিয়ে বলি, আপনি যদি বলেন যে শেক্সপিয়ার আপনার মুখস্থ, আপনি যদি বলেন যে জীবনানন্দ দাশের আপনি বড় ফ্যান, তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনার স্যালারি বাড়বে কি না কোনো নিশ্চয়তা নেই। এমনকি আপনার চাকরিটা হবে কি না এরও কোনো গ্যারান্টি নেই। তাহলে এই বর্তমান প্রযুক্তির যুগে, যেখানে প্রতি মুহূর্তে আমাদের স্কিল ডেভেলপমেন্ট কিংবা আমাদের প্রোডাক্টিভিটির পেছনে আমরা ছুটছি, সেখানে আমরা কেন সাহিত্য পড়ে সময় নষ্ট করব? কেন করব? আজকে এই সাহিত্য থেকে জীবনের ৩য় পর্বে আমরা চলুন একসাথে এই প্রশ্নটির উত্তর খুঁজি। আমরা কেন পড়ব সাহিত্য? আমরা কেন পড়ব? যদি এর কারণ আমরা নির্ধারণ করি, তাহলে এক হচ্ছে সহমর্মিতা বা এমপ্যাথি। মূলত সাহিত্যের সবচেয়ে বড় গুণ হলো আমরা অন্যের ভাবনার রাজ্যে বিচরণের একটা সুযোগ পাই। অন্যের ভাবনা রাজ্যে, এই যে আপনি যদি মধ্যবিত্ত হয়ে থাকেন, আপনি যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এই উপন্যাসটি পড়ে থাকেন, তাহলে আপনি একজন জেলের যে দুঃখ, একজন জেলের যে জীবন যুদ্ধ, সেটা আপনি অনুভব করতে পারবেন। এই যে বিষয়টি, কেন এটি জরুরি, চলুন দেখি যে কেন এটা জরুরি। আমাদের এই যে জীবন, এই জীবনে চলার পথে, সেটা হোক পারিবারিক জীবন প্রতিটা পরতে, সেটা হোক চাকরি, ব্যবসা, যেখানেই হোক, আমাদের নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বা এই চাকরি, ব্যবসা এগুলোতে টিকে থাকার জন্য আমাদের মানুষ চিনতে হয়, মানুষের আবেগকে বুঝতে হয়। আর এই সাহিত্য আমাদের শেখায় যে মানুষ শুধুমাত্র সাদা কালো নয়, মানুষের ভেতরে অনেকটা অংশ ধূসর, মানুষের ভেতরে অনেক রঙের বিচরণ। এটা সাহিত্য আমাদের শেখায়। মূলত এই যে এই এমপ্যাথি বা এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ, এটা বাড়িয়ে দেয় এই সাহিত্য, যা বর্তমানের কর্পোরেট যুগেও সমান গুরুত্ব বহন করে। কারণ হিসেবে যদি ২ আমরা দেখি, সেটা হলো জীবন দেখার লেন্স। জীবন, আমাদের যে জীবনটা, এই জীবনটাকে দেখার লেন্স এই সাহিত্য। ফরাসি কথা সাহিত্যিক মার্সেল প্রুস্ত একটা চমৎকার কথা বলেছেন। তিনি মনে করেন যে লেখক আসলে আমাদেরকে একজোড়া চশমা বা এক ধরনের অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট উপহার দেন। কেন বলেছেন তিনি? যাতে সেই লেন্স দিয়ে মানুষ নিজের ভেতরটাকে পরিষ্কারভাবে দেখতে পারে। এরকম, অর্থাৎ আমরা যখন কোনো জীবনে চলার পথে আমরা যখন কোনো গভীর সংকটের মুখোমুখি হই, তখন আমরা আমাদের যে
নিজের অনুভূতিগুলো, এই অনুভূতিগুলোকে আমরা অনেক সময় ভাষায় প্রকাশ করতে পারি না, কিন্তু আমরা যদি সেই মুহূর্তে বা যে কোনো সময়ে কোনো একটা কবিতা বা উপন্যাস পড়ি, আমরা তখন আমাদের মনে হয় যে আমাদের মনের কথাগুলোই লেখক লিখে রেখেছেন। এটা আমাদের মনে হয় সেই লেখা পড়ে। অর্থাৎ এই যে লেন্সের কথা একটু আগে বললাম, অর্থাৎ তখন আমাদের ঝাপসা চোখে মূলত চশমা পরিয়ে দেওয়ার মতো আমাদের মনে হয়, আমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। এই যে এই লেন্স কিভাবে কাজ করে চলুন দেখি। প্রথমত আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে। অর্থাৎ সাহিত্য আমাদেরকে মুদ্রার দুপিঠ দেখতে শেখায়। দুপিঠ। যখন আমরা একজন মানুষকে খারাপ মানুষ ভাবি আপাত দৃষ্টিতে, যদি আমরা সাহিত্যের আলোকে চিন্তা করি, তখন আমরা মানুষটাকে তার জায়গায় থেকে চিন্তা করতে পারি। যেমন মাইকেল মধুসূদন দত্তের সেই মেঘনাদ বধ কাব্যটি, আমরা সারা জীবন রাবণকে একভাবে দেখেছি, আর মেঘনাদ বধ কাব্য পড়ে আমরা রাবণকে ভিন্ন দৃষ্টিতে দেখার যে দৃষ্টিভঙ্গি বা যে সুযোগ, সেটা করে দিয়েছেন লেখক। তারপর 2 হচ্ছে ক্ষুদ্রর মাঝে বৃহৎ। অর্থাৎ আমরা সাধারণ চোখে যেটা দেখতে পাই না, সাধারণ চোখ যেটাকে এড়িয়ে যায়, সাহিত্যের চোখ সেটাকে দেখতে পারে। যেমন ঘাসের উপর পড়ে থাকা শিশির বিন্দু, কিংবা বিকেলের যে বিষণ্ণতা, এটাকে আলাদাভাবে সাহিত্যই আমাদের চিনিয়ে দেয়, সাহিত্য আমাদের বুঝিয়ে দেয়। তারপর নিজেকে আবিষ্কার। মূলত আমরা সারা জীবন আমরা অন্যের কথা ভাবি, অন্যের জন্যে আমরা চিন্তা করি, কিন্তু নিজের সাথে কথা বলার সুযোগ আমাদের হয় না। আমরা জীবনটা কাটিয়ে দেই অন্যের সাথে কথা বলে। এই সাহিত্যই মূলত আমাদেরকে এই যে আমাদের ভেতরের যে মানুষটা, সেই মানুষটাকে চিনিয়ে দিতে সাহায্য করে। মূলত আমাদের এই জীবনটা অনেক ছোট্ট একটা জীবন। আমাদের এক জীবনে আমরা কয়টা দেশ ঘুরব, আমরা কয়টা পরিস্থিতির মুখোমুখি হতে পারবো, কিন্তু আমরা যদি তলস্তয় কিংবা রবীন্দ্রনাথ পড়ি, আপনি যদি পড়েন, তখন আপনি মূলত কয়েকশো বছরের জীবন দর্শন একসাথে পেয়ে যাবেন। এটা অনেক বড় সুযোগ, আর সাহিত্য আমাদের এই সুযোগ করে দেয়। সাহিত্য আমাদের সেই চোখ দেয়, যেই চোখ দিয়ে আমরা দেয়ালের ওপাশে কী আছে সেইটা কল্পনার চোখে দেখতে পারি। মূলত চাকরি আমাদের রুটি রুজির ব্যবস্থা করে দেয়, কিন্তু সেই রুটি খাওয়ার পর যখন আমাদের জীবনে একঘেয়েমি নেমে আসে, আমাদের ভেতরে হাহাকার শুরু হয়, তখন এই সাহিত্য আমাদের আত্মার খোরাক হয়ে আমাদের শান্ত করে, আমাদের প্রশান্ত রাখে। মূলত কারণ হিসেবে যদি আমরা তৃতীয় কারণ দেখি, সেটা হলো প্রশ্ন করার সাহস। আপনারা এই যে সাহিত্য থেকে জীবন এর প্রথম পর্বে আমি আলোচনা করেছি যে কেন আমরা প্রশ্ন করতে ভয় পাই, আর এই প্রশ্ন করাটা কেন জরুরি, এই আলোচনা করেছি। যদি আপনাদের সুযোগ হয় তাহলে দেখে নিতে পারেন। অর্থাৎ এই যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে বর্তমান প্রেক্ষাপট চাকুরির, এগুলো আমাদেরকে অনুগত হতে শেখায় শুধুমাত্র,
কিন্তু পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য আমাদের ভেতরের যে জিজ্ঞাসা, এই ভেতরের জিজ্ঞাসাকে জাগ্রত করে সাহিত্য। সাহিত্য আমাদেরকে মূলত কেন বলতে শেখায়। জীবনের আসল সার্থকতা মূলত শুধুমাত্র পদোন্নতিতে নয়, জীবনের আসল সার্থকতা হলো ইচ্ছে মতো বাঁচার আনন্দে। আর এই সাহিত্য আমাদের স্বতন্ত্র সত্তাকে টিকিয়ে রাখতে সাহায্য করে, আমাদেরকে রোবট হওয়া থেকে বাঁচায়। আমি সবশেষে বলতে চাই যে চাকরি এটা আপনার জীবন ধারণের উপায় অবশ্যই, কিন্তু এই যে আপনার জীবন, এই জীবন যাপনের যে উদ্দেশ্য সেটা ঠিক করে দেয় এই সাহিত্য। আপনি আপনার জীবনে হয়তো একজন হতে পারেন ডাক্তার, হতে পারেন ইঞ্জিনিয়ার, কিংবা ব্যবসায়ী, অথবা যে কোনো পেশাজীবী, কিন্তু দিন শেষে আমরা একজন মানুষ। আর মানুষ হিসেবে আমাদের ক্ষত সারাতে এবং আমাদের আনন্দ উদযাপন করতে এই সাহিত্যই হলো সবচেয়ে নির্ভরযোগ্য আর বিশ্বস্ত বন্ধু। তাই আমরা চলুন আমাদের ভেতরের জঞ্জাল পরিষ্কার করে এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের ভেতরে একটা সমৃদ্ধ জগৎ তৈরি করি। আমরা সেই সমৃদ্ধ জগৎ তৈরি করতে সক্ষম হই। অনেক অনেক শুভকামনা আপনার জন্যে, আর অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।